কাঁদো বাঙালি কাঁদো, আর এই শোককে শক্তিতে রূপান্তর করে ক্ষুধা, দারিদ্র, দুর্নীতি ও সাম্প্রদায়িকতা মুক্ত সমাজ গড়ো। সুপ্রিয় সুধী, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে আমাদের এই আলোচনা সভায় সবাইকে স্বাগত জানাচ্ছি। এই সভায় সভাপতিত্ব করবেন আমাদের মাননীয় অধ্যক্ষ মহোদয় প্রফেসর কাজী মঞ্জুর কাদির স্যার। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে দাঁড়িয়ে শোকের এই ১৫ই আগস্ট আরো তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিত বাণী শোনাইবে ব্যর্থ পরিভাস। দানবের সাথে সংগ্রামের জন্য আমাদের ঘরে ঘরে প্রস্তুত হতে হবে। স্বাধীনতার সংগ্রাম শেষ হলেও আমাদের এবারের সংগ্রাম আসলে মুক্তির সংগ্রাম। দুর্নীতি, সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ থেকে মুক্তির সংগ্রাম, আর নতুন সংযোজন হচ্ছে করোনা থেকে মুক্তির সংগ্রাম। শুধু আমাদের আজকের সবার সভাপতিত্ব করবেন, আগেই বলেছি, মাননীয় অধ্যক্ষ মহোদয় স্যার। স্যার জয়েন করলে আমরা স্যারকে স্বাগত জানাবো। আমাদের আহ্বায়ক হিসেবে আছেন প্রফেসর নুরুদ্দিন স্যার, নুরুদ্দিন আহমেদ স্যার। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য আমি আহ্বান জানাবো আমাদের মুস্তাফিজুর রহমান পেশ ইমাম, হাফেজ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান পেশ ইমাম, সরকারি কলেজ জামে মসজিদ। হাফেজ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। নেটওয়ার্ক শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির রহিম। يوم نقول لجهنم هل امتلأت وتقول هل من مزيد وأزلفت الجنة للمتقين غير بعيد هذا ما توعدون لكل أواب حفيظ من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب ادخلوها بسلام ذلك يوم الخلود صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته ধন্যবাদ হাফেজ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান পেশ ইমামকে। এবার পবিত্র গীতা থেকে পাঠ, শঙ্কর দত্ত। অন্তঃসৎ। ওম ভূর্ভুবস্সুঃ তস্সবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। সৃষ্টি লয়কর্তা পরমাত্মা প্রাণ স্বরূপ সমগ্র ঐশ্বর্য দাতা পরমাত্মা সেই পাপ নাশক জ্ঞানকে আমরা ধ্যান করি, যিনি আমাদের মেধাকে শুভপথে পরিচালন করেন। নারায়ণং নমস্কৃত্যং নরশ্চৈব নরোত্তমং দেবীং সরস্বতী তত্রৈব ততো জয়েৎ মুদিরয়েৎ। শ্রীমদ্ ভগবদ গীতা চতুর্থ অধ্যায় ষষ্ঠ সপ্তম শ্লোক। শ্রী ভগবানুবাচ যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং অধর্মস্য তদাত্মনং সৃজম্যহং পরিত্রাণায় সাধূনাং বিনাশোদ্দেশিতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে। সরলার্থ, এ ভারত পৃথিবীতে যখন ধর্মের গ্লানি অধর্মের উৎপত্তি হয় তখন অবতার রূপে অবতীর্ণ হয়ে
আমি সজ্জনকে রক্ষা করি, পাপীদেরকে বিনাশ করি, পুনরায় ধর্ম সংস্থাপন করি। গীতা মাহাত্ম্যং গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্য পতিব্রতা ব্রহ্মা বলি ব্রহ্মবিদ্যা ত্রিসুন্দা মুক্তি গেহিনী অর্ধমাত্র চিতানন্দ ভাবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরমানন্দ তথাত জ্ঞান মঞ্জুরি। ওম সর্বে সুখিনো ভবন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাব ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। জগতে সবার কল্যাণ হোক, সকলের মঙ্গল হোক। নমস্কার। ধন্যবাদ শঙ্কর দত্ত পবিত্র গীতা থেকে পাঠ করার জন্য। বঙ্গবন্ধু সারা জীবনে জেনে শুনে একটি মাত্র ভুলই করেছিলেন, আর তা হলো বাংলার মানুষকে ভালোবাসা, যার খেসারত তাকে দিতে হয়েছিল জীবন দিয়ে। যদিও তিনি বলেছেন, অন্য দিক দিয়ে দেখলে এই ভালোবাসাই আমার প্রধান শক্তি। বঙ্গবন্ধুর এই শক্তি আমাদের শক্তি হয়ে উঠুক। এখন স্বাগত বক্তব্য নিয়ে আসছেন আমাদের অনুষ্ঠানের আহ্বায়ক স্যার প্রফেসর নুরুদ্দিন আহমেদ, ইংরেজি বিভাগ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাঙালি জাতি রাষ্ট্রের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শহীদ দিবস ২০২০ উদযাপন উপলক্ষে সরকারি কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন আলোচনা সভার সম্মানিত সভাপতি, সরকারি কলেজের অধ্যক্ষ মহোদয়, অনুষ্ঠানের সঞ্চালক জনাব মেহনাজ রঞ্জন বসু, সহকারী অধ্যাপক গণিত কুষ্টিয়া সরকারি কলেজ, এবং আজকের এই অনলাইন আলোচনা সভার আমার সম্মানিত সভাপতিবৃন্দ। গোটা মানব জাতি তথা পৃথিবীর সকল মানুষ আমরা যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কারণে আমরা সরাসরি আলোচনা সভায় উপস্থিত হতে পারিনি, তার জন্য আমি আয়োজক কমিটির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি। এই আলোচনা সভার শুরুতে আমি শ্রদ্ধাভরে স্মরণ করি জাতির জনক বঙ্গবন্ধু এবং তার সাথে সেই 15ই আগস্টের কাল রাত্রিতে নিহত তার সকল পরিবারের সদস্যবৃন্দ, তার শরীর, তার ব্যক্তিগত কর্মকর্তা, সেনাবাহিনীর যে সকল কর্মকর্তা তার জীবন বাঁচানোর জন্য দেশে আত্মাহুতি দিয়েছেন, সকলের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। শ্রদ্ধা নিবেদন করি 30 লক্ষ শহীদ যাদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীন বাংলাদেশ, সেই নেতা স্মরণ সভায় আজকে আমরা সম্মিলিত হয়েছি, আলোচনায় সংযুক্ত হয়েছি। কুষ্টিয়া সরকারি কলেজের পক্ষ থেকে আজকের যে দিনব্যাপী অনুষ্ঠান মেলার আয়োজন করা হয়েছে, সকালেই আমরা সূর্যোদয়ের সাথে সাথে পতাকা অর্ধনমিত করা হয়েছে এবং বঙ্গবন্ধুর মুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে। প্রথমে আমরা কুষ্টিয়া জেলা প্রশাসনের দপ্তরের যে মোরাল আছে সেখানে পুষ্পস্তবক অর্পণ করি ছাত্র, শিক্ষক, কর্মচারী মিলে। পরে সেখান থেকে এসে আমরা আমাদের কলেজের সামনে নবনির্মিত যে বঙ্গবন্ধুর মুরাল, সেখানে পুষ্পস্তবক অর্পণ করেছি এবং আজকে আমাদের কলেজের বোটানি বিভাগের যে বাগান আছে সেখানে আমরা 6টি ঔষধি গাছ রোপণ করেছি এবং এই আলোচনা সভার পরে আমাদের দুপুরে মসজিদে বাদ জোহর যে মিলাদ মাহফিল আছে সেখানে আমরা সকলেই অংশগ্রহণ করব এবং জাতির পিতার আত্মার মাগফিরাত কামনা করব। তার সাথে তার পরিবারের যে সকল শহীদ ওই 75-এর কালো রাত্রিতে আত্মাহুতি দিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল পরিচালনা করা হবে। আপনারা সেখানে সকলেই আসবেন। এই পরিস্থিতির কারণে আমাদের অনুষ্ঠান হয়তোবা আমরা যেভাবে প্রতি বছর করে থাকি সেভাবে সম্ভব হবে না, তারপরেও আমরা সকলে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আমাদের জাতির পিতার স্মৃতির প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন করব। জাতির পিতার যে স্বপ্ন, শোষণমুক্ত বাংলাদেশ, অসাম্প্রদায়িক বাংলাদেশ,
নিরন্ন মানুষের অন্ন যোগানোর যে বাংলাদেশের স্বপ্ন তিনি দেখেছিলেন, সেই বাংলাদেশ প্রতিষ্ঠায় আমরা যে যার স্থান থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করব এবং তার স্বপ্ন বাস্তবায়নের জন্য আত্মনিয়োগ করব এবং আমরা সত্যিকার অর্থে একটা স্বাধীন, সৎ, দেশপ্রেমিক বাংলাদেশকে পৃথিবীর সামনে তুলে ধরব, সেই শপথ ব্যক্ত করছি। আমি আয়োজন কমিটির পক্ষ থেকে আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার এই স্বাগত বক্তব্য এখানে শেষ করছি এবং আমাদের সম্মানিত আলোচক মন্ডলী যারা আছেন তারা আলোচনায় অংশগ্রহণ করবেন এবং আমরা ধৈর্য সহকারে তাদের আলোচনা শুনবো, সেই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ। ধন্যবাদ নুরুদ্দিন আহমেদ স্যার, প্রফেসর নুরুদ্দিন আহমেদ, বিভাগীয় প্রধান ইংরেজি। এবার আমাদের আলোচনা আমরা শুরু করতে যাচ্ছি। ফিলিস্তিনের অবিসংবাদিত নেতা ইয়াসির আরাফাত যেমনটি বলেছিলেন, আপসহীন সংগ্রামী নেতৃত্ব আর কুসুম কোমল হৃদয় ছিল শেখ মুজিবের। আমাদের সেই প্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আপসহীন নেতৃত্ব, কুসুম কোমল হৃদয়ের বর্ণনা নিয়ে আসছেন জনাব শাহরিয়ার হোসেন, প্রভাষক সমাজ বিজ্ঞান। জনাব শাহরিয়ার হোসেন, আপনার এটা একটু আনমিউট করে নেবেন, দেখতে পাচ্ছি না এই মুহূর্তে। শাহরিয়ার হোসেন, আসসালামু আলাইকুম। ধন্যবাদ নিহার রঞ্জন বক্সী স্যারকে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে কুষ্টিয়া সরকারি কলেজ আয়োজিত আজকের এই আলোচনা সভায় সম্মানিত সভাপতি প্রফেসর কাজী মঞ্জু কাদি স্যার, আমাদের মাঝে আজকের এই আলোচনায় উপস্থিত আছেন এই শোক দিবস পালন কমিটির সম্মানিত আহ্বায়ক প্রফেসর নুরুদ্দিন আহমেদ স্যার, কুষ্টিয়া সরকারি কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ এবং কুষ্টিয়া সরকারি কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ ও অন্যান্য যারা শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত সুধী, আজ একটি বিশেষ দিন, বাঙালির শোকের দিন। বাঙালি জাতি তার অস্তিত্বের সবচেয়ে বড় উপাদানটিকে আজকের এই দিনে হারিয়েছিল 1975 সালে। বাঙালিকে অনেক ত্যাগ, অনেক রক্ত দিতে হয়েছে 1971 সালে, তারও পূর্বে অনেক ইতিহাস আমরা জানি। কিন্তু স্বাধীন বাংলাদেশে বসে বাঙালি জাতিকে এত বড় একটি মূল্য দিতে হবে সেটি কেউ কখনোই ভাবেনি। 1975 সালের 15 আগস্ট না আসলে বাঙালি জাতি বুঝতেই পারতো না তাদের জীবনের শ্রেষ্ঠ সম্পদটি তা হারাতে বসেছে। সত্যিকার অর্থেই বাঙালিকে সেদিন তাদের শ্রেষ্ঠ সন্তানকে হারাতে হয়েছে বিপদগামী কিছু বাঙালির সেনা সদস্যের হাতে। এটি বাঙালির কলঙ্কের ইতিহাস। বঙ্গবন্ধু সবসময় সাদামাটা সাধারণ জীবন যাপন করতেন, তিনি গণমানুষকে ভালোবাসতেন, তিনি বাঙালিকে ভালোবাসতেন। বঙ্গবন্ধু একবার ডেভিড ফ্রস্টকে বলেছিলেন, আমার যোগ্যতা আমি মানুষকে ভালোবাসি, আমার অযোগ্যতা আমি তাদেরকে বেশি ভালোবাসি। বাঙালি এই তাই 1975 সালে 15 আগস্টের সৃষ্টি হয়েছে। বঙ্গবন্ধুকে সপরিবারে নিহত হতে হয়েছে। বঙ্গবন্ধুর সেই পরিবারের সদস্য সহ বঙ্গবন্ধুকে আমরা বিনম্র শ্রদ্ধায় আজকে সকাল থেকে স্মরণ করছি। আমরা তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করছি, গভীর শ্রদ্ধা ভরে তার প্রতি এবং তার পরিবারের সদস্যদের প্রতি আমরা সম্মান জানাচ্ছি এবং আমরা প্রার্থনা করি তার জীবনের যে অবদান বাঙালি জাতির জন্য, বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, সম্মানিত সুধী, আমরা বঙ্গবন্ধুকে
এমন একজন ব্যক্তিত্ব হিসেবে জানি যিনি তার 55 বছরের জীবনে শুধু বাঙালির কথা চিন্তা করেছেন এবং জীবনের সর্বস্ব দিয়ে তিনি এই বাঙালির জন্য লড়ে গিয়েছেন। কিন্তু খুব স্বল্প সময় তিনি পৃথিবীতে অবস্থান করেও দীর্ঘকাল ব্যাপী হাজার হাজার বছর ধরে বাঙালির হৃদয়ে মনে মানুষে বিরাজ করবেন। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বঙ্গবন্ধু থাকবেন। বঙ্গবন্ধুর সেই প্রেক্ষাপটকে, বঙ্গবন্ধুর সেই অবদানকে আমরা স্মরণ করে সামনের দিকে এগিয়ে যেতে চাই। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং বঙ্গবন্ধুর যে স্বপ্ন, সেই স্বপ্নকে আমরা বাস্তবে রূপ দিয়ে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে চাই। সেই প্রয়াস ব্যক্ত করছি, সেই আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শাহরিয়ার হোসেন। এই নিহার, স্যার স্যার বলেন। এই ব্যানারটা একটু আমায় ব্যানারটা মেল করে পাঠান তো আমার কাছে, অথবা ওই যে ইসেও দিয়ে দিতে পারেন, মেসেঞ্জার গ্রুপেও দিয়ে দিতে পারেন। ধন্যবাদ শাহরিয়ার হোসেন তার সুন্দর পরিশীলিত এবং সংক্ষিপ্ত বক্তব্যের জন্য। আমরা আসলে নেতা জনগণকে ভুল পথে নিয়ে যেতে পারেন, যেমন হিটলার নিয়ে গিয়েছিলেন তার জার্মান জনগণকে। বঙ্গবন্ধু সেই পথে হাঁটেননি, তাই আজও তিনি আমাদের হৃদয়ের মণিকোঠায় অবস্থান করছেন। আর এই জনগণের নেতা সম্পর্কে বক্তব্য নিয়ে আসছেন ডক্টর জে এম আব্দুর রকিব, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। ডক্টর জে এম আব্দুর রকিব। রকিব স্যার। জাতীয় শোক দিবস উদযাপন 2020 কুষ্টিয়া সরকারি কলেজে আয়োজিত আলোচনা সভায় সকলকে আসসালামু আলাইকুম। উপাধ্যক্ষ মহোদয় স্যারকে আমাকে সুযোগ দেওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। কথা একজন বাঙালি হিসাবে বলে শেষ করা নয়। বঙ্গবন্ধু এমন একটি নাম, এমন একটি চেতনা, এমন একটি দর্শন যেটা বাঙালি খুবই স্বপ্নের একজন নায়ক। আমার জন্য এই মানুষটির জন্ম না হলে হয়তো স্বাধীন বাংলাদেশের জন্মই হতো না, আমরা একটি স্বাধীন দেশকে জানি না। বঙ্গবন্ধুর কীর্তি বলে শেষ করা যাবে না। তার রাজনৈতিক জীবন, রাজনৈতিক দর্শন সম্পর্কে আমাকে ব্যক্তিগত করার জন্য নিহার বাবু আমাকে দিয়েছেন। আমি কিছু কথা বলতে চাই। আসলে বঙ্গবন্ধু একটি চেতনা, একটি অধ্যায়। আমি আগেই বলেছি জন্ম হলে বাঙালি স্বাধীন দেশের স্বপ্ন হয়তো দেখতে পারতো না। 1975 15 আগস্টের কুচক্রী বিপদগামী হিন্দু স্বার্থলোক একদল সেনা সদস্যদের দ্বারা বঙ্গবন্ধু এবং তার পরিবার যে ইতিহাসে বর্বরতম হত্যাকাণ্ডের শিকার হয়, সেটা বাঙালি জাতির জন্য একটি কলঙ্কজনক অধ্যায় হয়ে আছে। আমরা ইতিমধ্যে বঙ্গবন্ধুর খুনিদের আংশিক বিচার কার্য সম্পন্ন করেছি এবং আরো কিছু বিচার বাস্তবায়নে, রায় বাস্তবায়নের ক্ষেত্রে কিছু বাকি রয়েছে, সেগুলো আশা করি ভবিষ্যতে হবে।
রাজনৈতিক দর্শন বা রাজনৈতিক চেতনার কথা বলতে গেলে বলতে হয় বঙ্গবন্ধু শৈশব থেকেই রাজনৈতিক চেতনা ধারণ করতেন। মানুষের অধিকার আদায়ে সোচ্চার এবং সচেতন ছিলেন সব সময়। মাত্র 23 বছর বয়সে সক্রিয় রাজনীতিতে তিনি যোগদান করেন। 1948 সালে আপনাদের হয়তো সবাই জানা আছে যে 48 সালের 4 জানুয়ারি মুসলিম ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন। এর আগে 1947 যখন একটি ধর্মের ভিত্তিতে বিলাতি তত্ত্বের ভিত্তিতে যখন পাকিস্তান যুক্তরাষ্ট্র গঠন হয়, এটি ছিল একটি অসম্ভব একটি পাকিস্তান যুক্তরাষ্ট্র গঠনের ক্ষেত্রে বা যুক্তরাষ্ট্র গঠনের ক্ষেত্রে যে কন্ডিশনগুলো উপস্থিত থাকার আগে ওই সময় ছিল না। পূর্ব পাকিস্তান থেকে 1000 মাইলের উপরে 1200 মাইলের ডিস্টেন্সে এটা অবস্থিত। ভৌগোলিক ভাবে নিকট হচ্ছে যুক্তরাষ্ট্র গঠনের একটি অন্যতম পূর্বশর্ত। এছাড়া রয়েছে ভাষা সংস্কৃতিগত কিছু থাকতে হবে, সেটিও আমাদের মধ্যে ছিল না। পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে সেটা ছিল না। এইরকম একটি অবস্থায় যখন পূর্ব পাকিস্তান নামক যুক্তরাষ্ট্রের মধ্যে অন্তর্ভুক্ত হয় এবং পূর্ব বাংলার নাম পরিবর্তন করে যখন পূর্ব পাকিস্তান তখন প্রতিবাদ জানিয়েছিলেন। বঙ্গবন্ধু 1948 সালে যখন ঘোষণা দিলেন, বঙ্গবন্ধু তাৎক্ষণিকভাবে তার প্রতিবাদ করেছিলেন। বঙ্গবন্ধু সারা জীবন জেল জুলুম অত্যাচার সহ্য করে বাঙালি রাজনৈতিক সমস্ত অধিকার আদায়ের সংগ্রাম করে গেছেন। 1954 সালের যুক্ত ফ্রন্ট নির্বাচনে যখন বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যুক্ত ফ্রন্ট জয় হয়, তখন হোসেন সোহরাওয়ার্দী বঙ্গবন্ধুকে জিজ্ঞেস করেছিলেন, তোমাকে মন্ত্রী হতে হবে। বঙ্গবন্ধু বলেছিলেন, আমি মন্ত্রী হতে আসছি, আমি মন্ত্রী হতে চাই না। বঙ্গবন্ধু কোনদিন ক্ষমতার লোভী ছিলেন না। তিনি শোষিত মানুষের, বঞ্চিত বাঙালির অধিকার আদায়ের জন্যই সারা জীবন আন্দোলন সংগ্রাম করে গেছেন। তার যোগ্য থেকে বাংলার স্বাধীনতা আন্দোলন, তার পূর্বে 66 যে 6 দফা বাঙালি জাতির মুক্তির ম্যাগনা কাটা, সেটি পেশ করেছিলেন, যেটাকে আমরা আন্দোলন সংগ্রামে যে পূর্ব সূত্র হিসাবে দেখি স্বাধীনতা আন্দোলনের। তার পরবর্তীতে আমরা 69 এবং 70 যে আন্দোলন, নির্বাচন এবং নির্বাচনে নিরঙ্কুশ যে সংখ্যাগরিষ্ঠতা বাংলাদেশ আওয়ামী লীগ তখন অর্জন করে এবং এর যে যোগ্য নেতৃত্ব বঙ্গবন্ধুর দ্বারাই সম্ভব হয়েছিল। একজন ছাত্র নেতা, সফল রাজনীতিবিদ, রাষ্ট্রনায়ক, সাম্প্রদায়িক শোষণমুক্ত গণতান্ত্রিক একটি সমাজ প্রতিষ্ঠার আন্দোলন বঙ্গবন্ধু সবসময় করে গেছেন। আমরা দেখি 72-এর যে প্রথম বাংলাদেশের যে সংবিধান অর্জন করে, সংবিধান রচনা করে, সেখানে আমরা দেখি বঙ্গবন্ধু প্রেরণায় চিন্তা চেতনার ফসল হিসেবে তিনি এখানে সংসদীয় গণতন্ত্রের যে নীতি সংবিধানের মধ্যে সন্নিবেশিত করে এবং একটি সংসদীয় সরকার পদ্ধতি নিয়ে আমরা স্বাধীন বাংলাদেশ, নব্য স্বাধীন বাংলাদেশ আমরা যা শাসন করছিলাম। অর্থাৎ বঙ্গবন্ধুর যে গণতান্ত্রিক চিন্তা চেতনা, সেটা ছিল আমাদের
কাছে স্মরণীয়, বরণীয়। তিনি চেয়েছেন যে সর্বোৎকৃষ্ট মানের গণতন্ত্র বাংলায় প্রতিষ্ঠা হবে, বাংলাদেশে প্রতিষ্ঠা হবে। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি শেষ করছি তাড়াতাড়ি। আমি বলতে চেয়েছিলাম যে একজন ছাত্র নেতা, একজন সফল রাজনীতিবিদ, রাষ্ট্রনায়ক, অসাম্প্রদায়িক ও শোষণমুক্ত গণতান্ত্রিক একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বঙ্গবন্ধু আমাদেরকে উপহার দিয়ে গেছেন, এবং বঙ্গবন্ধুর এই স্বপ্ন বাস্তবায়নে তারই সুযোগ্য তনয়া জননেত্রী শেখ হাসিনা, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি অলস পরিশ্রম করে যাচ্ছেন। আমাদের এই দিনটিতে আমরা এই আলোচনা সভায় কেন উপস্থিত হই, কেন আলোচনা করি, সেটি হচ্ছে বঙ্গবন্ধুকে স্মরণ করা, বঙ্গবন্ধুর দর্শনকে সবার সামনে তুলে ধরা, এবং বঙ্গবন্ধুর যে চেতনা, সে চেতনার বাস্তবায়ন করা। সেজন্য আমরা সবাই সচেষ্ট থাকবো এবং সরকারের হাতকে আরো শক্তিশালী করব। বঙ্গবন্ধুর অবদান বলে শেষ করার নয়, একটি কবিতা দুটি লাইন দিয়ে আমি এটি শেষ করতে চাই। তৎকাল রবি পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান, তৎকাল রবি কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। ধন্যবাদ সবাইকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। নমস্কার, ধন্যবাদ স্যার আপনাকে। এখন আমাদের পরবর্তী আলোচনার অনুষ্ঠান, আমাদের আলোচনা অনুষ্ঠানে যদি আর বিশেষ কেউ অংশগ্রহণ করতে চান, যেহেতু আমাদের আরেকটি সেশন আমরা শুরু করলাম, সেই কারণে হয়তো আমরা একটু সময় পাবো। ফলে আমরা আসলে যদি আলোচনা করতে চান কেউ, বিশেষ করে আমি একবার দেখেছিলাম সম্ভবত আমাদের ইকোনমিক্স এর সহযোগী অধ্যাপক আমাদের আলী মোস্তফা স্যার যদি কিছু বলতে চান, আলোচনা করতে চান, তাহলে একটু সুযোগ দিতে চাই। আলী মোস্তফা স্যার, আপনি স্যার যদি। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকীতে আজকে কুষ্টিয়া সরকারি কলেজ কর্তৃক আয়োজিত এই ভার্চুয়াল আলোচনা সভা, এই আলোচনা সভায় সম্মানিত সভাপতি, উপস্থিত সহকর্মীবৃন্দ, সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার আলোচনা শুরু করছি। আসলে আমরা জানি যে একটা বর্তমানে বিশেষ এক পরিস্থিতির মধ্যে আমরা আছি, এই যে কোভিড-19 প্যান্ডেমিক, এবং এর ফলে আমরা এটাও জানি যে এই 2020 সাল ছিল বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপনের বছর, এবং এই বছরকে মুজিব বর্ষ হিসাবে সরকার কর্তৃক ঘোষিত হয়েছে। সেই মুজিব বর্ষে নানাবিধ কর্মসূচি আমাদের নেওয়া ছিল, কিন্তু এই কোভিড-19 প্যান্ডেমিকের কারণে অনেক অনুষ্ঠানই আমরা সরাসরি সশরীরে উপস্থিত হয়ে উদযাপন করতে না পারলেও এই ভার্চুয়াল প্ল্যাটফর্মে বিভিন্ন সেই অনুষ্ঠান পালন করছি। তাই আজকে এই যে আমাদের বঙ্গবন্ধু শাহাদত বার্ষিকীর যে আলোচনা সভা, সেটাও একই ভাবে পালিত হচ্ছে। আমাদের পূর্ববর্তী বক্তারা আসলে বঙ্গবন্ধুর কর্মজীবন ইত্যাদি বিষয়ে যথেষ্ট আলোচনা করেছেন, আমি সেই বিষয়ে নতুন করে আর কিছু বলতে চাই না। আমরা জানি যে বঙ্গবন্ধুকে যে সপরিবারে হত্যা করা হয়েছিল, এটা শুধুমাত্র একজন ব্যক্তিকে হত্যার বিষয় ছিল না, এটা ছিল একটি জাতির অগ্রযাত্রাকে ব্যাহত করার
একটা জাতিকে ধ্বংস করার নীল নকশারই একটা অংশ। কারণ পৃথিবীর আমরা জানি যে অনেক বড় বড় শক্তিশালী ক্ষমতাশালী রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়িয়েই বঙ্গবন্ধু বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। ফলে সেই সমস্ত রাষ্ট্র যাতে বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ তার নিজ পায়ে দাঁড়াতে না পারে, একটা সফল রাষ্ট্র হিসাবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, সেই ষড়যন্ত্রের অংশ হিসাবেই বঙ্গবন্ধু শুধু নয়, তাকে সপরিবারে হত্যা করা হয়। এবং পরবর্তীকালে আমরা জানি যে ৩রা নভেম্বর যা পরবর্তী যে জাতীয় 4 নেতা ছিলেন বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে, যারা হয়তোবা বাংলাদেশের হাল ধরতে পারতেন, তাদেরকেও হত্যা করা হয়। তো এই হত্যার বিষয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা অনুষ্ঠানে অনেক কথা বলেছি। আমি সেজন্য সেই পুরনো কথার মধ্যে না যেয়ে আমি একটু আজকে আমার এই আলোচনাকে অন্যদিকে প্রবাহিত করতে চাই। সেটা হচ্ছে যে যদিও বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল, কিন্তু আমরা জানি যে একজন ব্যক্তি, একজন মানুষকে হত্যা করা যায়, কিন্তু তার আদর্শকে হত্যা করা যায় না। এবং বঙ্গবন্ধুর আদর্শ বাংলার মানুষ তাদের বুকের মধ্যে ধারণ করেছে। এবং বর্তমানে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বঙ্গবন্ধুর সেই স্বপ্নকেই বাস্তবায়নের নিরলস পরিশ্রম করে যাচ্ছে। এক্ষেত্রে আমি খুব ছোট্ট, আমাদের অনেকে হয়তো জানে যে গত 2-3 দিন আগে একটা তথ্য প্রকাশিত হয়েছে যে বর্তমানে বাংলাদেশের এই গত অর্থ বছরে জাতীয় আয় বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে $2064 এবং এই সদ্য সমাপ্ত অর্থ বছর 2019-2020 অর্থ বছরে আমাদের জিডিপির প্রবৃদ্ধি হচ্ছে 5.24%। 5.24% প্রবৃদ্ধিকে যদি আমরা খুব স্বাভাবিকভাবে দেখি, এটা খুব বড় প্রবৃদ্ধি না। কিন্তু আমরা যদি এই বললাম যে বর্তমান বৈশ্বিক যে প্রেক্ষাপটের যদি চিন্তা করি, যে গত অর্থ বছরের 1/3 4 মাস, 12 মাসের 4 মাসই আসলে বাংলাদেশের বা পৃথিবীর অনেক দেশেরই অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পূর্ণ স্থবির ছিল, বন্ধ ছিল, খুব সামান্য আকারে হয়তো চালু ছিল। এবং সেই সময় অনেকেরই প্রেডিকশন ছিল, ভবিষ্যৎবাণী ছিল যে পৃথিবীর বিভিন্ন দেশের বাংলাদেশ সহ প্রবৃদ্ধি 1-2% হতে পারে, এমনকি এটা ঋণাত্মক হওয়াও অসম্ভব না। তো সেই ক্ষেত্রে আমরা দেখছি যে বাংলাদেশের প্রবৃদ্ধি হচ্ছে 5.24%, যেটা খুব স্বাভাবিক সময়েও পৃথিবীর অধিকাংশ দেশ 5%-এর উপরে প্রবৃদ্ধি অর্জন করতে পারে না, খুব স্বাভাবিক সময়ে। অর্থাৎ 12 মাস, বছরের 12 মাসই যদি অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পূর্ণরূপে চালু থাকে, তাহলে 5%-এর উপরে প্রবৃদ্ধি অর্জন করে এরকম দেশের সংখ্যা পৃথিবীতে খুবই কম। আমরা অনেকে হয়তো জানি যে আমাদের সরকারের একটা উচ্চাভিলাষী পরিকল্পনা ছিল যে গত অর্থ বছরে আমাদের প্রবৃদ্ধিটাকে 2 অঙ্কে নিয়ে যাওয়া, অর্থাৎ 10%, মানে 8-9-10%-এর এখানে ন্যূনতম প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 8%, এবং আলটিমেট টার্গেট ছিল যে এটাকে 2 অঙ্কের প্রবৃদ্ধিতে উপনীত করা 10%, যেটা এখন আসলে পৃথিবীর কোনো দেশের প্রবৃদ্ধি 2 অঙ্কের হয় না। গত কয়েক বছরে, গত 4-5 বছরে যে সমস্ত দেশের প্রবৃদ্ধি সবচেয়ে বেশি ছিল, তাদের প্রবৃদ্ধি দেখা গেছে যে 8, 8.5, 9%, এবং গত প্রায় 8-10 বছর ধরে বাংলাদেশের ধারাবাহিকভাবে 7 উপরে এটাকে বৃদ্ধি করে অন্তত মিনিমাম 8 এবং সম্ভব হলে 10% নিয়ে যাওয়া। কিন্তু এই যে বিশ্বে যে মহামারী পরিস্থিতির ফলে, আমি আগেই বললাম যে অর্থ বছরের 1/3 যখন অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির ছিল, সেই অবস্থার পরেও যে 5.24% প্রবৃদ্ধি অর্জন করা গিয়েছে, এটা কিন্তু একটা অনেক বড় ব্যাপার। এবং এই বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনা, আমি বলবো তিনি বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জন্য বঙ্গবন্ধুর যে সমস্ত অর্থনৈতিক পরিকল্পনা ছিল, আমরা এগুলা অনেকেই এখন হয়তো খেয়াল করি না, কিন্তু বঙ্গবন্ধু যে খুব সামান্য সময় একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, আমরা জানি 71-এর মুক্তিযুদ্ধে প্রায় সমস্ত বাংলাদেশের
সমস্ত অবকাঠামো, অর্থনৈতিক ব্যবস্থা সবকিছু ধ্বংস করে দেওয়া হয়েছিল। কারণ পাকিস্তান সেনাবাহিনী একটা পোড়ামাটি নীতি অবলম্বন করেছিল। পোড়ামাটি নীতি আমরা জানি যে দেশের সবকিছু মানে বাংলাদেশ যদি আলটিমেটলি স্বাধীন হয়েও যায়, তাদের পরিকল্পনা ছিল আমাদের অর্থনীতি যেন মাটিতে থাকবে। বঙ্গবন্ধু তো কম সময় মাত্র উনি পেয়েছিলেন, তার মধ্যেও বলা যায় যে একটা ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে তিনি পুনর্গঠন করার চেষ্টা করেছিলেন বিভিন্ন বৈশ্বিক ষড়যন্ত্র এবং বিরোধিতা সত্ত্বেও। এবং তিনি যখন বাংলাদেশকে এই ধ্বংসলীলা থেকে উত্তরণ করে একটা নতুন অগ্রযাত্রার দিকে অগ্রসর হচ্ছিলেন, তখন বাংলাদেশ বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। এবং আমরা যদি দেখি যে বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হয়, তখন বাংলাদেশের মাথাপিছু আয় ছিল $200 আশেপাশে। এবং তারপরেও যদি আমরা দেখি যে 2010 সালে বাংলাদেশের মাথাপিছু আয় ছিল $700-800 আশেপাশে। অর্থাৎ 75 সাল থেকে আমরা যদি 2010 সালে আসি, $200 থেকে $700, অর্থাৎ 3.5 গুণ প্রবৃদ্ধি হয়েছিল 75 থেকে 2010, মানে 35 বছর লেগেছিল আমাদের মাথাপিছু আয়কে 2.5% বৃদ্ধি, মানে 2.5 গুণ বৃদ্ধি করতে। আর 2010 সাল থেকে আজ 2020 সাল, এই 10 বছরে আমরা করেছি 3 গুণ, 7% ওখান থেকে, মানে মাথাপিছু আয় $700 থেকে এটা এখন $2064, অর্থাৎ প্রায় $2100 যদি আমি ধরি, 3×7=21। তার মানে প্রথম 2.5 গুণ বা 3 গুণ করতে আমাদের সময় লেগেছিল 35 বছর, আর এই লাস্ট 10 বছরে আমাদের প্রবৃদ্ধি 3 গুণ হয়েছে, 10 বছর লেগেছে। অর্থাৎ এই বিষয়গুলো যদি আমরা একটু চিন্তা করি, তাহলে আমরা দেখব যে বাংলাদেশের যে অর্জন গত 10 বছরে, সেই অর্জন কিন্তু ওই যে যারা ষড়যন্ত্রকারীরা, যারা বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যাহত করার চেষ্টা করেছিলেন, এবং তারপরে মাঝখানে যে সময়গুলো গেছে আমরা জানি, সেই সময়গুলো সেই ষড়যন্ত্রেরই অংশ হিসাবে মানে সেই সময় যদি আমরা বছরের বুঝতে পারব যে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে যে উদ্দেশ্যে, সেই উদ্দেশ্য যাতে অর্জন নয়। বঙ্গবন্ধু নিহত হয়েছেন, ঠিক আছে, কিন্তু তাকে যে ষড়যন্ত্রকারীরা যেই উদ্দেশ্যে হত্যা করেছে, সেই উদ্দেশ্যটাকে যদি আমরা ব্যর্থ করে দিতে পারি, তাহলেই কিন্তু ওই যারা হত্যাকারী তাদের যে একটা শারীরিক বিচার হয়েছে, কারো কারোর ফাঁসি হয়েছে, অন্যরা পলাতক আছে, একটা দিক হলো যে আমরা যদি তাদের উদ্দেশ্যটাকে বলে দিতে পারি, তাহলে তাদের সবচেয়ে বড় শাস্তি কিন্তু ওইটা, যে তারা যে উদ্দেশ্যে যে কারণে বঙ্গবন্ধুকে সেই অর্থ হয়ে যে 17 কোটি জনগণ তারা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করি, দেশের অর্থনৈতিক কার্যক্রমকে আমরা যদি এগিয়ে নিয়ে যাই, সামাজিক এবং অন্যান্য যে অসমতা আছে, বৈষম্যতা আছে, নানান রকম কুসংস্কার আছে, অন্ধত্ব আছে, এইগুলা যদি আমরা দূর করতে পারি, তাহলেই আমি বলবো যে বঙ্গবন্ধুর যে স্বপ্ন সেটা বাস্তবায়িত হবে, এবং যারা তাকে হত্যা করেছিল তাদের উদ্দেশ্য মানে অর্জন হবে না, সাধিত হবে না, এবং সেটাই হবে তাদের জন্য সবচাইতে বড় শাস্তি। ফলে আমি আবারও সবাইকে সেই উদ্দেশ্যে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আলী মুস্তফা স্যার, স্যারের সুন্দর বক্তব্যের জন্য। এবার আসলে আমরা জানি যে আমাদের অধ্যক্ষ স্যার শারীরিকভাবে অতটা সুস্থ নন, যে কারণে স্যার এই অনুষ্ঠানে যদিও আছেন, তারপরেও সরাসরি যুক্ত নাই, স্যার শেষের দিকে যুক্ত হবেন। ফলে আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব ভার্চুয়ালি হচ্ছে।
এখন আমি আহ্বান জানাচ্ছি আমাদের শিক্ষক পরিষদের সম্পাদক তথা আমাদের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জনাব আহসান কবির রানা স্যারকে তার বক্তব্য প্রদানের জন্য। জনাব আহসান কবির রানা স্যার। ধন্যবাদ নেহারঞ্জন বক্সী স্যারকে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে কুষ্টিয়া সরকারি কলেজ কর্তৃক আয়োজিত প্রথমবারের মতন এই ভার্চুয়াল সমাবেশের সম্মানিত সভাপতি, এই অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে নিয়োজিত কমিটির আহ্বায়ক এবং অন্যান্য সদস্যবৃন্দ, শিক্ষক মন্ডলী, আসসালামু আলাইকুম। 15ই আগস্ট বারবার ঘুরে ঘুরে আমাদের জীবনে আসে এবং প্রত্যেকবার যখন এটি আমাদের জীবনে নতুন করে উদয় হয়, তখন আমরা আরো নতুন নতুন তথ্যের মাধ্যমে নিজেদেরকে সমৃদ্ধ করি এবং এর যে ইতিহাস, সেই ইতিহাস সম্পর্কে আমরা আরো বেশি সচেতন হই। কোন একটি প্রতিষ্ঠান বা জনগোষ্ঠী যে আলোচনায় অংশগ্রহণ করেন বা পারস্পরিক মতবিনিময়ে অংশগ্রহণ করেন, তার একটি অন্তর্নিহিত কারণ হলো পরস্পরের মধ্যে যে শেয়ার করা, একই সাথে সম্মিলিত জ্ঞানকে কাজে লাগিয়ে একটি সুনির্দিষ্ট নিজেদের দেখেছি যে বঙ্গবন্ধু কোনো আলোচনা বাংলাদেশে করা যেত না, সিচুয়েশনটা এমন ছিল। তারপর আলোচনা শুরু হয়, তখন দেখেছি যে আলোচনাগুলি হলেও সেই আলোচনার ভিতরে নানা ধরনের মতদ্বৈততা প্রকাশিত হতো এবং আমরা সকলেই যে একমত থাকতাম কোন একটি বক্তব্যের ব্যাপারে, সেরকমটি আমরা দেখতাম না। তবে দিন যতই অতিবাহিত হচ্ছে, বছর যতই অতিবাহিত হচ্ছে, তথ্যগুলি যত বেশি বেশি আমরা শেয়ার করতে পারছি, আমাদের মনোজগতের যে পরিবর্তন, দেশের প্রতি, জাতির পিতার প্রতি, বাঙালি জাতীয়তাবাদের প্রতি, এই অঞ্চলে বাংলাদেশের যে অবস্থান, ভৌগোলিক অবস্থান বা সামরিক বুঝতে শুরু করেছি। আমরা যারা শিক্ষিত জনগোষ্ঠী দাবি করি, তাদেরই যদি বুঝতে এত দীর্ঘ সময় লাগে, তাহলে জাতির প্রত্যেকটি মানুষ এই পর্যায়ে আনার জন্য অনেক বেশি সময় লাগবে বলেই আমরা আশঙ্কা করি। এরপরেও আমরা যতটুকু অগ্রগতি সাধন করতে পেরেছি আমাদের এই চিন্তার জগতে, সেই চিন্তার জগতের এই স্বাধীনতার ক্ষেত্রে একটি অন্যতম নিয়ামক শক্তি হলো অর্থনৈতিক শক্তি। আমরা পূর্ববর্তী বক্তাদের মধ্যে খুবই সুনির্দিষ্ট করে যদি বলি, তাহলে আমার বন্ধুবর শরীদ, সহযোগী অধ্যাপক অর্থনীতি বিভাগের আলী মুস্তফা যে তথ্যবহুল বক্তব্য রেখেছেন, এই বক্তব্যের মাধ্যমে উনি আসলে চমৎকারভাবে উপস্থাপন করতে পেরেছেন যে মহান স্বাধীনতা যুদ্ধের যে অন্যতম লক্ষ্য ছিল, যাকে আমরা বলি অর্থনৈতিক মুক্তি, সেই অর্থনৈতিক মুক্তির একটা দ্বার প্রান্তে আমরা কিন্তু আজ উপনীত হতে পেরেছি বলে মনে করি। সম্পূর্ণটা হতে নিশ্চয়ই সময় লাগবে, কিন্তু এটার একটি যে পজিটিভ সাইড আমরা দেখতে পাচ্ছি, সেই পজিটিভ সাইডটা কিন্তু আমাদের চিন্তার জগতে, আমাদের দর্শনের জগতে, আমাদের মনোজগতে এক ধরনের পরিবর্তন আনতে শুরু করেছে।
তাহলে আমরা এই কথা নিঃসন্দেহে বলতে পারি যে মহান স্বাধীনতা যুদ্ধের যে ফল, সে ফলটি আমরা দীর্ঘদিন পরে হলেও পেতে শুরু করেছি। যদিও আজকে আমাদের আলোচনার মূল বিষয় ঘনীভূত থাকবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ড এবং সেই হত্যাকাণ্ড সংক্রান্ত যে পরবর্তী ফলাফল, অর্থাৎ একটি ভূমিকম্প এবং সেই ভূমিকম্প পরবর্তী যে সুনামি, তার সবকিছুই এই আলোচনায় উঠে আসে। বিভিন্ন বক্তা ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে বিষয়টিকে বিবেচনা করেছেন, বক্তব্য উপস্থাপন করেছেন। আমি আমার নিজ বক্তব্যে যে বিষয়টিকে বেশি গুরুত্ব আলোচনা করতে চাই, ফেললে বা সময়ের তেমন সামরিক পরিভাষা সম্পর্কে মোটামুটি অবহিত, সম্পর্কিত রাখি। দেখবেন যে বিভিন্ন জায়গায় লেখা থাকে সেফটি ফার্স্ট। আগে আপনি লঞ্চে উঠতে যাবেন, লেখা আছে, তারা ডেমনস্ট্রেশন দেবে পর্যন্ত উন্নীত করা সম্ভব ছিল না। যুদ্ধ বিধ্বস্ত একটি দেশে তাৎক্ষণিকভাবে নিরাপত্তা ব্যবস্থাটিকে এত উন্নত করা সম্ভব ছিল না। এটি হলো এক। দ্বিতীয়টি হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুরের প্রতি আত্মবিশ্বাস, তার জীবনের প্রতি, তার মানুষের প্রতি। তিনি কিছু তথ্য যে পেয়েছিলেন না নিরাপত্তা ঘাটতি সংক্রান্ত, সেটি কিন্তু ঠিক নয়, উনি পেয়েছিলেন, কিন্তু উনি এটা বিশ্বাস করেননি। উনি মানুষকে এত বেশি ভালোবাসতেন, উনি মানুষের উপরে এত বেশি বিশ্বাস স্থাপন করেছিলেন না কেন, যার অনুপস্থিতিতে, যার ডাকে সাড়া দিয়ে আম জনতা জীবন উৎসর্গ করে রক্তের স্রোত বইয়ে দিয়ে একটি স্বাধীন দেশকে গঠন করেছিল, সেই মানুষকে অবিশ্বাস করার কোনো কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হৃদয়ে বা চেতনায় থাকার কথাও না। কিন্তু ওই যে আমরা বলেছি যে সামরিক পরিভাষা আর হৃদয়ের অন্তর্নিহিত যে ভাব, তার মধ্যে বিস্তর তফাৎ আমরা প্রায়শই লক্ষ্য করি। এবং তাই আমরা দেখলাম যে নিরাপত্তাহীনতা কিভাবে একটি দেশের ভবিষ্যৎকে ধ্বংস করে দিতে পারে। নাইট প্যারেড, অর্থাৎ রাত্রিকালীন যে ড্রিল বা অনুশীলন, সে অনুশীলনে কারা অংশগ্রহণ করেছিল? অনুশীলনে অংশগ্রহণ করেছিল ফারুক, তার অধীনে থাকা প্রথম বেঙ্গল ল্যান্সার। এই ল্যান্সার কারা? ল্যান্সারকে আমরা বলি ক্যাভালরি। এই ক্যাভালরি কারা? এরা হচ্ছে ঘোড়সওয়ার। এই ঘোড়সওয়ারের আধুনিক যে রূপ, সেটি হচ্ছে ট্যাঙ্ক বহর। এই ট্যাঙ্ক বহরের যে অধিনায়ক, সে ছিল ফারুক। হচ্ছে তারা যারা দূর থেকে যুদ্ধকে নিয়ন্ত্রণ করে, এদেরকে বলা হয় কুইন অফ ব্যাটলফিল্ড। তাহলে কুইন অফ ব্যাটলফিল্ড কারা? যারা কামান বহন করে, অর্থাৎ যারা যুদ্ধের ময়দানে সরাসরি থাকে না,
যারা যুদ্ধের ময়দান থেকে 30, 40, 50 কিলোমিটার দূরে অবস্থান করে এবং সেখান থেকে তারা আর্টিলারি ফায়ার করে। তার মানে আমরা এই দুটি ঘটনাকে যদি একটা সূত্রে মিলাই তাহলে দেখব যে নিরাপত্তাকে তছনছ করে ফেলার জন্য যে দুটি সম্মুখ বাহিনী এবং পেছনে থাকা বাহিনী, সে দুই বাহিনীর মধ্যে কিন্তু একটি যোগসূত্র রচিত হয়েছিল ফারুক এবং রশিদের মাধ্যমে, ল্যান্সার তথা ক্যাভালরি তথা ঘোড়সওয়ার তথা ট্যাঙ্ক বাহিনী এবং কামান বাহিনীর মধ্যে। তো তৎকালীন সময়ে বাংলাদেশের সেনাবাহিনীর যে শক্তি, সেই শক্তির একটা উল্লেখযোগ্য অংশ এখানটায় ব্যবহৃত হয়েছিল। যদিও আমরা প্রায়শই এই কথা শুনি যে কতিপয় বিপথগামী সদস্য, আমার কাছে মনে হয় যে এটি শুধুমাত্র কতিপয় সদস্যের কাজ হতে পারে না। এই কতিপয় সদস্যের পেছনের সদস্য বৃন্দ কারা, মূল মাস্টার মাইন্ড কারা, সেটি কিন্তু অদ্যাবধি আমরা খুঁজে বের করার চেষ্টা করিনি। মাঝে মধ্যে এই কথাগুলি উঠে আসে যে মাস্টার মাইন্ডদেরকে খুঁজে বের করা, কিন্তু আমরা কখনোই সেই মাস্টার মাইন্ডদেরকে আর খুঁজে বের করতে পারি না। কারণ ফারুক অথবা রশিদ, ল্যান্সার অথবা ক্যাভালরি কিংবা ফিল্ড আর্টিলারি, তারা তো ছিল গুটিখান থেকে তারা এই ফায়ারারদেরকে কাভার দিয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সারা রাত ধরে যে ট্যাঙ্ক বের হলো, যে ট্যাঙ্কের কোনো শেল ছিল না, তারা অস্ত্র নিয়ে বের হলো, সে অস্ত্রের কোনো অ্যামুনেশন ছিল না, মানে গুলি ছিল না। তারপরেও যখন সেই অস্ত্র বাইরে বের হলো, ট্যাঙ্ক বাইরে বের হলো, যাতে কোনো গোলা নাই, যাতে কোনো বুলেট নাই ঠিকঠাক মতন, সেটা দেখে তৎকালীন সময়কার নিরাপত্তায় সরাসরি নিয়োজিত সেই রক্ষী বাহিনী বা এ ধরনের বাহিনীর সদস্য সমূহ যে মুহূর্তের মধ্যে কোথায় পালিয়ে গেলেন, কোথায় পাখির মতন উড়ে গেলেন, আমরা সেগুলি আর খুঁজে পরবর্তীতে বের করতে পারলাম না। আমরা বিদেশি যে সমস্ত রাষ্ট্রদূতেরা, অ্যাম্বাসেডররা বাংলাদেশে তখন অবস্থান করতেন, তাদের সেই সময়কার পাঠানোর যে তার বার্তা কিংবা সেই গোপন বার্তা, সেই গোপন বার্তাগুলি যখন এখন ধীরে ধীরে উন্মুক্ত হচ্ছে, তাতে কিন্তু আমরা নিত্য নতুন তথ্য পাচ্ছি এবং সেই তথ্যের মাধ্যমে আমরা বুঝতে পারছি যে ষড়যন্ত্রকারীরা যেমন নিজেরা সংগঠিত হয়েছিল, ষড়যন্ত্রকারীদেরকে সমর্থন করার জন্য ভিতর থেকেও রাজনৈতিক যে সমর্থন, সেই সমর্থন ছিল। সেই সমর্থনের ভেতরে উল্লেখযোগ্য ছিল হচ্ছে সেই সর্বাহা পার্টি বা যাদেরকে আমরা জাসদ হিসেবে কথা বলে থাকি, তাদের কিছু যে ভুল পথ, সেই ভুল পথের একটা সুবিধা তারা পাবে বলে মনে করেছিল। কতটুকু পেয়েছে সেটা ইতিহাস বলে দেবে। আর বিদেশি শক্তির মধ্যে বিশেষ করে পাকিস্তানের কাছ থেকে তারা সহযোগিতা পাবে বলে আশা করেছিল, চীনের কাছ থেকে তারা সহযোগিতা পাবে বলে আশা করেছিল, কিন্তু এদের কাছ থেকে তারা সার্বিক সহযোগিতা হয়তো পেয়েছিল না, বা যতটুকু পেয়েছিল সেটা হয়তো যথাযথ ছিল না, বা আদৌ হয়তো সহযোগিতা পেয়েছিল কিনা সেটা নিয়ে সন্দেহ করার মতন যথেষ্ট অবকাশ আছে। এবং তারা কিন্তু পরবর্তীতে আমেরিকান এমবাসির সাথেও যোগাযোগ করেছিল, যেন কোনো কারণে বঙ্গবন্ধুর এই সরকার যদি পতন ঘটে, সেই ক্ষেত্রে যদি ভারত কোনো বিশেষ পদক্ষেপ গ্রহণ করতে চায়, তাহলে এইটাকে বাধা দেওয়ার জন্য আমেরিকা যেন তাদেরকে সহায়তা করে। এবং এই ব্যাপারে যে নথি তথ্য, সেটা কিন্তু আমেরিকান আর্কাইভ থেকে এখন উন্মুক্ত হয়ে গেছে। তাহলে আমরা যারা আজকে আলোচনায় বসেছি, আমরা কিন্তু এই বিষয়টিকে গুরুত্ব দেব যে আসলে নিরাপত্তার জায়গাটি যখন দুর্বল হয়ে যায়, সেটি আমাদের পরিবারের মধ্যেই হোক, আমাদের প্রতিষ্ঠানের মধ্যেই হোক, বা আমাদের দেশের মধ্যেই হোক, তখন কিন্তু বিপর্যয় নেমে আসে। এবং এই নিরাপত্তা বিধান করার জন্য যে সকল সংগঠন কাজ করে, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, কোস্ট গার্ড, তারপর হলো বর্ডার যারা গার্ড, পুলিশ, আনসার, এই সমস্ত সংগঠন এবং এনএসআই, তারপরে ডিজিএফআই, সেনা গোয়েন্দা সংস্থা, এদের মধ্যে যে সমন্বয়, সেই সমন্বয়হীনতার কারণে কিন্তু বিপর্যয় নেমে আসতে পারে, যেটা কিন্তু আমরা দেখলাম এই মাত্র দিন 15 আগে, যে এই গোয়েন্দা সংস্থা সমূহের এবং এই বড় বড় সংগঠনের সমন্বয়হীনতার কারণে
কিভাবে একটি ম্যাসিভ বিতর্কিত ঘটনা ঘটে গেল কক্সেস বাজারে, যার ফলাফল কিন্তু আমাদেরকে টানতে হচ্ছে এখন। এমনিতেই রোহিঙ্গা পরিস্থিতি, তার মধ্যে এই শুটিং এর মাধ্যমে যে ঘটনাটি ঘটেছে তাতে কিন্তু বাংলাদেশের এই সেনা গোয়েন্দা এবং গোয়েন্দা বাহিনীর ভিতরকার যে অসমন্বয় এবং সমন্বয়হীনতা এবং যোগাযোগহীনতা কিংবা নিজেদেরকে বাহাদুর হিসাবে প্রতি 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 মানে উপস্থাপন করার প্রবণতা, সেই প্রবণতা কিন্তু পুনরায় আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে ফুটে উঠেছে। এবং এর একটি ফলাফল আমরা দেখতে পেলাম যে আরো একটি হত্যাকাণ্ড, এবং সেই হত্যাকাণ্ডের কারণে পুরো বাংলাদেশ টলমল করছে, অস্থিরতায় ভুগছে। তাই আমি এই আলোচনায় অংশগ্রহণকারী সকল ব্যক্তিবর্গের কাছে ৭৫-এর নির্মম হত্যাকাণ্ডের ইতিহাসটিকে শুধুমাত্র একটি হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা না করে আমার পূর্ববর্তী বক্তাদের বিভিন্ন বক্তব্যকে একই সূত্রে গাঁথার জন্য আমাদের যা করা উচিত সেটি হচ্ছে স্বাধীনতার পূর্ববর্তী ইতিহাস, তারও পূর্ববর্তী ইতিহাস। আমার পিতা জন্মগ্রহণ করেছিলেন ভারতে, আমি মোহাম্মদ আহসান কবির রানা জন্মগ্রহণ করেছিলাম কিন্তু পাকিস্তানে, আর আমার সন্তান জন্মগ্রহণ করেছে স্বাধীন বাংলাদেশে। তার মানে আমরা এই তিনজন মানুষ এখন পৃথিবীতে বেঁচে আছি তিন জাতিসত্তার। তাহলে তিন ধরনের চেতনা আমাদের মধ্যে কিন্তু প্রকাশিত হতে পারে, এটা খুবই স্বাভাবিক। তাহলে এই সমস্ত চেতনাকে একীভূত করার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার, সেই পদক্ষেপ নেওয়া সম্ভব হতে পারে শুধুমাত্র ইতিহাস পঠনের মাধ্যমে। যে কেন আমরা স্বাধীন হতে চেয়েছিলাম, কেন আমরা স্বাধীন হলাম, কি এর প্রয়োজনীয়তা ছিল, এবং সেই বক্তব্যগুলি কিন্তু আজকের যে আলোচনা, সেই আলোচনায় আমি মনে করি একমাত্র আমার বন্ধুবর আলী মোস্তফা ছাড়া কারোর বক্তব্যের মধ্যে ওইভাবে উঠে আসেনি। সুতরাং আমি আহ্বান জানাবো, এর পরে যখন আমরা অনুষ্ঠানগুলি করব তখন সেই অনুষ্ঠানে যেন আমরা সুনির্দিষ্ট পয়েন্টে বক্তাদেরকে কথা বলার জন্য পূর্ব থেকেই প্রস্তুত রাখি। সময় নিশ্চয়ই অনেকখানি চলে গিয়েছে, আমি আমার বক্তব্য এখনই শেষ করব। আজকের যারা আয়োজক, যারা অংশগ্রহণ করেছেন, সারা বাংলাদেশ আজকে অংশগ্রহণ করছে, আল্লাহ পাকের দরবারে আমরা নামাজ পড়ে তার জন্য দোয়া করব। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করব, তার পরিবারের সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করব। সেই দিনকে যারা অন্যান্য সদস্য মৃত্যুবরণ করেছিলেন, যারা প্রতিহত করতে এসে সামরিক বেসামরিক ব্যক্তিবর্গ নিহত হয়েছিলেন, এবং কোল্যাটারাল ড্যামেজের মাধ্যমে যে সমস্ত ব্যক্তিবর্গ নিহত হয়েছিলেন, যারা জানতেন না কেন নিহত হলেন, তাদের প্রত্যেকের আত্মার প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করি। আমাদের যে দোয়া, সে দোয়া আমরা করি। অন্নদা শঙ্কর রায়ের এই লেখাটি আমরা বারবার বলি, বারবার বলেও যেন মনে হয় যে এর ভাবটি আমরা যেন বুঝতে পারলাম না। যতকাল রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান, ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। এই যে পদ্মা নদী কুষ্টিয়ার পাশে, এই যে যমুনা নদী এটি আমাদের চাইতে একটুখানি দূরে, এই যে গৌরী নদী, এই গৌরী নদী কোনটি আমরা এই কুষ্টিয়াবাসী কিন্তু ম্যাক্সিমাম মানুষ এটি আমরা বলতে পারবো না। গৌরী হচ্ছে মধুমতি নদীর আর এক নাম, মধুমতি মানে হচ্ছে গড়াই নদীর আরেক নাম। অর্থাৎ বাংলাদেশের যে চারটি নদীর কথা বলা হচ্ছে এখানে, পদ্মা, যমুনা, গৌরী এবং মেঘনা, কবিরা, কবি সাহিত্যিকের ভাষায় গড়াই নদীকে গৌরী নদী নামে চিহ্নিত করেন। এটি ফরিদপুরের দিকে যখন চলে গেছে তখন মধুমতি নাম ধারণ করেছে, এরপরে সুন্দরবনে যখন ঢুকেছে তখন কিন্তু এটি বলেশ্বর নাম ধারণ করেছে। তাহলে এই যে আমরা ইতিহাস সচেতন না, এই যে চারটি প্রধান নদীর মধ্যে দুটি প্রধান নদী আমাদের একেবারে গা ঘেঁষে চলে গেছে। তো এই আলোচনার মাধ্যমে আমরা মনে করি যে আমাদের দৃষ্টিকে পুনরায় ইতিহাসের দিকে ফিরিয়ে নিয়ে যেতে হবে, এবং আমরা যতদিন ইতিহাসের সাথে, পুরাতন ইতিহাসের সাথে বর্তমান ইতিহাস, পুরাতন অর্থনীতির সাথে বর্তমান অর্থনীতি, পুরাতন রাজনীতির সাথে বর্তমান রাজনীতিকে তুলনা করে একটা সিদ্ধান্তে উপনীত হতে না পারবো, ততদিন পর্যন্ত বাংলাদেশের এই মহান স্বাধীনতার যে সঠিক অর্থ, সেই সঠিক অর্থ কিন্তু আমরা পরবর্তী জেনারেশনের মধ্যে পেনিট্রেট করে দিয়ে যেতে পারবো না। আর যদি না পারি তাহলে এই স্বাধীনতা, সার্বভৌমত্ব পুনরায় হুমকির মুখে পড়বে, এই আশঙ্কা নিশ্চয়ই আমরা ব্যক্ত করতে পারি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।
আমরা আমাদের বাংলাদেশের দীর্ঘ আয়ু চাই, বাংলাদেশ চিরজীবী হোক, বাংলাদেশ এই পৃথিবীতে চিরকাল টিকে থাকুক এবং আমাদের এই স্বাধীনতা চিরকাল টিকে থাকুক, সে আশাবাদ ব্যক্ত করে, সেই সমর্থন ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ স্যার। আমাদের 1 মিনিটের কম সময় আছে, প্রিন্সিপাল স্যার জয়েন করবেন, সুতরাং আমাদের আরেকবার আমাদের মিটিংটি চালাতে হবে আরেকবার 40 মিনিট, তাছাড়া কোনো উপায় নেই। সুতরাং সবাইকে আমি আহ্বান জানাচ্ছি আরেকবার জয়েন করার জন্য। যেহেতু প্রিন্সিপাল স্যারের সাথে কথা হয়েছে, স্যার অডিওর মাধ্যমে হলেও জয়েন করবেন, সুতরাং আমাদের এটি একেবারেই শেষ মুহূর্তে, আমার কথা বলতে বলতেই শেষ হয়ে যাবে। সবাইকে অনুরোধ করছি আরেকবার জয়েন করার জন্য। ধন্যবাদ। নিয়ার স্যার, এই যে একটা পিং পং করে শব্দ হচ্ছে, এটা কিসের শব্দ? মেসেজ চালাচালির শব্দ। এটা আমার মনে হয় বন্ধ করার জন্য অনুরোধ করার পরেও যদি এভাবে হয় তাহলে কেমন লাগে না? এটা অনুরোধ করা হচ্ছে, হয়তো আরো 1 বছর পরে বন্ধ হবে। স্যার হলো মানে ইনস্ট্রুমেন্টাল বা টেকনিক্যাল কারণে স্যার যুক্ত হতে পারছেন না। হ্যাঁ, আর স্যার তো অসুস্থ অবস্থায় আছেন, তো স্যার সবার কাছে দোয়া চেয়েছেন, নাম্বার 1। নাম্বার 2, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজকে এই শাহাদত বার্ষিকী উপলক্ষে ওনার যে অনুভূতি, ওনার যে বিষয়, সেটি উনি সরাসরি বলতে পারলেন না। উনি বললেন যে উনি মাগফিরাত কামনা করছেন এবং সবার আমাকে উনি এই অনুরোধটুকু করেছেন যে আমি যেন এটা বলি যে তাদের আত্মার প্রতি উনি মাগফিরাত কামনা করছেন এবং আমরা যেন সম্মিলিতভাবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সুরক্ষিত করতে এবং সামনের দিকে এগিয়ে নিতে সচেষ্ট হই, তার আদর্শে অনুপ্রাণিত হই এবং পরস্পরের সাথে যোগাযোগ রক্ষা করি এবং এই প্রতিকূল পরিস্থিতিতে আমরা যেন সবাই শীতল মস্তিষ্কে সিদ্ধান্ত নিই এবং এই যে মহান অর্জন, মহান স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে তার নেতৃত্বে, সেই বিষয়টি উনি শ্রদ্ধা ভরে স্মরণ করেছেন এবং এটি আপনাদের মাঝে বলার জন্য আমাকে অনুরোধ করেছেন। আমি বিষয়টা আপনাদেরকে বললাম। তো স্যার সরাসরি আর বক্তব্য দিতে পারছেন না এই মুহূর্তে। শুধুমাত্র আমার মনে হয় যে এখন তাহলে দোয়া পরিচালনা করে আপনি অনুষ্ঠান শেষ করে দিতে পারেন। ধন্যবাদ স্যার। আমাদের পেশ ইমাম মুস্তাফিজুর রহমান, আপনি কি উপস্থিত আছেন কিনা? তাহলে দোয়া পরিচালনা করার জন্য অনুরোধ করছি। فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا رب العالمين يا ذا الجلال والإكرام। আল্লাহ, আমরা কতিপয় গুনাহগার বান্দা, আল্লাহ তোমার হাবিবের উপরে দরুদ পাঠ করেছি, তোমার কালাম থেকে কিছু তেলাওয়াত করেছি। মাওলা গো, এর ভুল ত্রুটিকে মাফ করে দে আর সওয়াবকে আরো লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে সর্বপ্রথম আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বাল আলামিন ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ, হযরত আদম আলাইহিস সালাম হতে যত নবী, রাসূল, সাহাবী, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, মুমিন, মুমিনাত, মুসলিম, মুসলিমাত রুহিন অন্ধকার কবরে শায়িত হয়ে গেছে, সকলের রুহের উপরে হাত দিয়ে তুমি পৌঁছিয়ে দাও। রব্বুল আলামিন, আজকে আমরা সমবেত হয়েছি, আল্লাহ অনুষ্ঠান করা হয়েছে। আল্লাহ, জাতির পিতা, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালির স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের যে সকল সদস্য আল্লাহ শাহাদাত বরণ করেছিল, আল্লাহ তাদের রুহের উপরে হাদিয়া তুমি পৌঁছে দাও। আল্লাহ, তাদের জীবনের যাবতীয় গুনাহ খাতাকে আল্লাহ তুমি মাফ করে দাও, তাদের কবরকে তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দাও। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ জাতির পিতার যাবতীয় ভালো কর্মকাণ্ড গুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও, তার জীবনের ভুল ত্রুটি গুলোকে তুমি মাফ করে দাও এবং তুমি তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দাও। ইয়া রাব্বাল আলামিন, আমরা যেন হাত উঠেছি আমাদের সকলের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে, সকলের রুহের উপরে হাদিয়া তুমি পৌঁছে দাও। আল্লাহ, তুমি তাদের সকলকে মাফ করে দাও। আল্লাহ, তুমি তাদের সকলের কবরকে তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দাও।
ইয়া রাব্বাল আলামিন, আমরা তোমার হাত উঠিয়েছি আল্লাহ, আমরা অনেক গুনাহ করে ফেলেছি, অনেক ভুল করেছি আল্লাহ, আমাদের সকলকে মাফ করে দাও আল্লাহ। বান্দা হিসাবে তোমার যেভাবে দাসত্ব করার দরকার ছিল আল্লাহ, যেভাবে তোমার আনুগত্য করার দরকার ছিল আমরা পারি নাই, আমরা অনেক ভুল করেছি, অনেক নাফরমানি করেছি আল্লাহ, তুমি আমাদের সকলকে মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেক হায়াত তুমি দান করো আল্লাহ। দেশের জন্য আল্লাহ দীর্ঘদিন যাবত তিনি খেদমত করতে পারেন সেই তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ, আমাদের দেশ পরিচালনায় যারা আছেন সকলকে আল্লাহ তুমি হিদায়াত নসিব করো এবং সঠিকভাবে আমাদের দেশকে তুমি পরিচালনা করার তৌফিক দান করো আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, আমাদের দেশের সকলকে সুখ দান করো আল্লাহ। যাবতীয় অন্যায় আল্লাহ যেন আমরা এ থেকে দূরে সরে আসতে পারি, আমরা সুন্দরভাবে সেই সোনার দেশ যেন আমরা গড়তে পারি আল্লাহ, আমাদের সেই তৌফিক দান করো ইয়া রাব্বাল আলামিন। কুষ্টিয়া সরকারি কলেজের আল্লাহ সম্মানিত অধ্যক্ষ মহোদয় এবং তার স্ত্রী অসুস্থ রয়েছেন আল্লাহ, তুমি তাদেরকে শিফায়ে কামিলা আজিলা দিয়ে দাও ইয়া রাব্বাল আলামিন। আমাদের আত্মীয় স্বজনের মধ্যে, আমাদের পরিচিতর মধ্যে আল্লাহ যারা অসুস্থ আছে সকলকে তুমি সুস্থ করে দাও রব্বুল আলামিন। বিশেষ করে আল্লাহ করোনা ভাইরাসের এই যে সংক্রমণ বেড়ে চলেছে আল্লাহ, তোমার কাছে আমরা ফরিয়াদ জানাই, তুমি আমাদের এই ভাইরাস থেকে আল্লাহ আমাদেরকে তুমি রক্ষা করো আল্লাহ। তোমার এই ভাইরাসকে তুমি আল্লাহ আমাদের মাঝ থেকে তুমি উঠিয়ে নাও আল্লাহ। আল্লাহ, আমাদেরকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে দাও আল্লাহ। আমাদের দেশকে, আমাদের দেশের জনগণকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ, একটা বড় জনসংখ্যা আল্লাহ অভাবের মধ্যে পড়ে গেছে, শিক্ষার্থী দ্বারা তারা পড়ালেখার চরম একটা সংকটের মধ্যে পড়ে গেছে আল্লাহ। সর্বোপরি একটা চারিদিকে আল্লাহ তুমি এই খারাপ পরিবেশ থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ, আমাদেরকে মুক্তি দিয়ে দাও, মাফ করে আল্লাহ আমাদের আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে দাও আল্লাহ। রব্বুল আলামিন, আমাদের প্রত্যেককে হিদায়াত নসিব করো আল্লাহ। তোমার খাঁটি বান্দা হিসেবে আমাদের কবুল করে নাও আল্লাহ। খাঁটি মুসলিম না বানিয়ে আমাদেরকে দুনিয়া থেকে নিও না আল্লাহ। আমাদের সন্তানদেরকে হেফাজত করো আল্লাহ, তাদেরকে মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ, প্রত্যেকের মনের নেক আশাকে আল্লাহ তুমি পুরা করে দাও আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, তুমি তো আমাদের একমাত্র সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিক দাতা আল্লাহ। তোমার কাছে ছাড়া আমাদের যাওয়ার আর কোনো জায়গা নেই, আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাচ্ছি আল্লাহ। তুমি আমাদেরকে সাহায্য করো আল্লাহ, আমাদেরকে রক্ষা করো আল্লাহ। কামা রব্বায়ানি সগীরা, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া রাব্বুল আলামিন, আমাদের দেশকে একটি সুখী, সমৃদ্ধশালী, স্বনির্ভর দেশে পরিণত করে দাও আল্লাহ। আল্লাহ, আমাদের পারস্পরিক ভালোবাসাকে বৃদ্ধি করে দাও, পরস্পরকে যেন আমরা ভালোবাসতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করো আল্লাহ। সকলে একদম একনিষ্ঠভাবে দেশকে ভালোবাসতে পারি, দেশের উন্নতিতে কাজ করতে পারি, দেশের অগ্রগতিতে কাজ করতে পারি আল্লাহ, আমাদের সকলকে সেই তৌফিক দান করো আল্লাহ। যাবতীয় কুচিন্তা, কুস্বভাব সবকিছু আমাদের ভিতর থেকে তুমি দূর করে দাও, যেন আমরা দেশের জন্য কল্যাণময় চিন্তা করতে পারি, কল্যাণময় কাজ করতে পারি, দেশের কল্যাণে অবদান রাখতে পারি আল্লাহ। আমাদের সকলকে সেই তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ, আমাদের যোগ্যতাকে বৃদ্ধি করে দাও, যাবতীয় দুর্বলতাকে আল্লাহ তুমি দূর করে দাও আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ জানাই, তুমি আমাদের দোয়াখানিকে কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। কুষ্টিয়া সরকারি কলেজ তুমি দিন দিন আরো উন্নতি দান করো আল্লাহ। এই কলেজের শিক্ষক মন্ডলীকে হেফাজত করো, যত কর্মচারী কর্মকর্তা যাই কলেজের সাথে সম্পৃক্ত সকলকে তুমি হেফাজত করো, সকলের প্রতি রহমত করো আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, আমাদের মধ্যে আল্লাহ আন্তরিকতা, ভালোবাসা বৃদ্ধি করে দাও আল্লাহ। ربنا لا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم. ভালো আছো? ধন্যবাদ মুস্তাফিজুর রহমান। আমাদের অনুষ্ঠানের আমরা শেষের পথে চলে এসেছি, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং প্রিন্সিপাল স্যারের সাথে ইতিমধ্যে আমার আবারও কথা হয়েছে। স্যার দোয়া চেয়েছেন, বিশেষ করে স্যারের স্ত্রী অসুস্থ সে বিষয়ে দোয়া চেয়েছেন এবং আজকের দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং
স্যারের নেটওয়ার্কের সমস্যার কারণে ওয়াইফাই লাইনটি চলে গিয়েছে, সে কারণে স্যার আসলে আমাদের সাথে শেষ পর্যন্ত যুক্ত হতে পারলেন না, ফলে দুঃখ প্রকাশ করেছেন। কিন্তু আমাদের কথা হয়েছে এবং দোয়া মাগফিরাত সবকিছুর জন্য স্যার আছেন বাসায়। সবাই স্যারের জন্য দোয়া করবেন, আমরা স্যারের জন্য দোয়া করি। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানটি এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।